আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশ জামাতে ইসলামকে জনপ্রিয়তার শীর্ষে উঠাইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতকে ক্ষমতার মস্তলে না বসিয়ে তারা ক্ষান্ত হবে না। আওয়ামী লীগ আর কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে 10 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। যে ব্যক্তিটি আজ 17-18 বছর ধরে দেশের বাইরে পলাতক, তারও বাংলাদেশে আর ফেরা হবে না। 16 বছর চেষ্টা করেও আওয়ামী লীগ সরকার পারেনি জামাত ইসলামকে ধ্বংস করতে, বরং পছন্দের শীর্ষে রয়েছেন জামাত ইসলাম। শুধু তাই নয়, তারেক রহমানও বর্তমানে যেই কাজ করছেন তাতে বিএনপি মনে হয় জামাত ইসলামকে ক্ষমতায় না বসিয়ে ক্ষান্ত হবে না, এমনটাই মন্তব্য করেছেন অনেকে। তবে কেউ কেউ মনে করছেন তারেক রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে এখন জামাত ইসলাম। এই জামাত ইসলামকে কোনোভাবে পাশ কাটিয়ে যেতে পারবে না। এর কারণ হচ্ছে জামাত ইসলাম একটি শক্তিশালী সুসংগঠিত সংগঠন, যার চেইন অফ কমান্ড এতটাই মজবুত যেটা বিএনপি আরও 50 বছর অপেক্ষা করেও সেটি তুলে নিতে পারবে না। কেন তারেক রহমান দেশে আসতে পারবে না এবং কেন সবচেয়ে বেশি আওয়ামী লীগের চাইতেও ক্ষতি হলো বিএনপির, বিস্তারিত দেখেন আজকের ভিডিওর তথ্যচিত্রে। চলুন। বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাতে পারে। মিয়া হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে। সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়ার ছেলে। শেখ হাসিনা রাষ্ট্রে বিতর্কিত হয়েছে। 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমো, আসাদুজ্জামান নূর, জিল্লুর রহমানের কাছে তারেক রহমান কোন রাজনীতিবিদ? ইতিহাস সব সময় সত্যের সাক্ষ্যতা বহন করে। ইতিহাস কখনো ছাপাবাজের পক্ষে ওই যে ছাপাই গায় না। তারেক রহমান তিনি আসলেন, তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়াউর রহমানের ছেলে হিসেবে। তারেক রহমান এমন কি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন। এজন্য আমি বিএনপির ভাইদের বলছি, ভাই শেষবারের মতো আপনাদের বলছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে। এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দুদু ফাঁস করে কিনা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে যে বাবা 171 জামাত, বিএনপি 13, কোথায় লুকাবেন মুখ ভাই? সেই সময় আসতেছে হারিকেন এবং ঘূর্ণিঝড়ের মধ্যে। শেষবারের মতো শেষ কথা বলে বিদায় নিব, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এমন সুনামির ঢেউ উঠবে, কয়েকশো ফুট উপরে লাফাবে সেই ঢেউর নিচে বিএনপি সহ সকল খুচরা রাজনীতিবিদ দলের নেতারা হাবুডুবু খাবেন এবং আপনারা ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না, তারা টেকনিকে খেলে জামাত। তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করে সার্বে ইনশাআল্লাহ। এই দেশে একজন পালিয়েছে সরকারের দাওয়া খেয়ে, সরকারের ভয়ে আজকে 17-18 বছর দেশ ছাড়া পলাতক। আবার সেই সরকারটি পালিয়েছে জনগণের ভয়ে আজকে 1 বছর। বিগত 17 বছর সেই সরকার একটি দলকে বলে আসছিল, তোরা রাজাকার, তোরা বাংলা চার, তোরা রাজাকার, তোরা বাংলা চার। একটি ব্যক্তি দেশ ছাড়ে নাই, বাংলা ছাড়ে নাই। আবার সেই 17 বছর 18 বছর পলায়নরত ব্যক্তির সংগঠনের ব্যক্তিরা আজকে 1 বছর যাবৎ বলতেছে, তোরা রাজাকার, তোরা বাংলা চার, তোরা রাজাকার, তোরা বাংলা চার। একটি ব্যক্তির পশমও তারা ফেলতে পারে নাই। আরে পাঠার পুত বেটারা, পূর্বে সূর্য পশ্চিমে যাইতে পারে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাইতে পারে, পাহাড়গুলো সমতলে পরিণত হইতে পারে, কিন্তু সেই সংগঠনের একটি ব্যক্তি দেশ ছাড়বে না, দেশ ছাড়বে না, দেশ ছাড়বে না। তোদের বয়ান কোনো কাজ হবে না, তোদের আকাঙ্ক্ষা অপূরণ হবে না। বরঞ্চ যে ব্যক্তিটি 1 বছর ধরে পলায়নরত আছে, পলাতক, তার ফেরা হবে না, হবে না, হবে না। আবার অন্যদিকে যে ব্যক্তিটি আজ 17-18 বছর ধরে দেশের বাইরে পলাতক, তারও বাংলাদেশে আর ফেরা হবে না, হবে না, হবে না। বাবু দাদা কিন্তু দেশে আসবে না, লিখে রাখো, ভিডিওটা সেভ করে রাখো, দাদা দেশে
আসবে না। আওয়ামী লীগ আর কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে 10 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। এই 14 মাসে বিএনপি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান এই জায়গার থেকে আরো উপরে চলে গেছে। এটার কারণ হলো আওয়ামী বিরোধী যে শক্তি এমন ভাবে তাদের কার্যক্রম, তাদের কাজকর্ম দেখাইছে গত 14 মাসে, এই দেখে মানুষ এত বীতশ্রদ্ধ যে এদের সে আওয়ামী লীগই ভালো। এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসলে একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। জামায়াত বলে যে বিএনপির সরকার এটা, আবার বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে, যে আসলে সে কার, সেই পরিচয় তার নাই এখন। এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ, একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি, তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াইতে বাস্তবায়ন করা যায়। তারপরে আমাদের উপর অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই, কেন করি নাই সেটা তো আমরা জাতির সামনে স্পষ্ট করেছি যে আমরা এই কারণে হলো বাংলাদেশের মানুষের, জনগণের সামনে ড্রাফট যেটা, অর্থাৎ আপনি কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাতে সাইন করব না। কিন্তু ইদানিং আমরা নতুন ভাবে আরেকটি বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যে যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করবো। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে যে কপিটা নিয়ে সংস্কার কমিশনের সবার কাছে আজকে যা উপস্থাপন করা হচ্ছে, এই কপিটা কিন্তু সবার কাছে পাঠানো হয়নি। ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, সবারই নোট অফ ডিসেন্ট ছিল। তা আমরা যখন হ্যাঁ বা না ভোটে যাবো, আমরা সবগুলো বিষয় দিতে পারবো না। কিছু মানুষের দ্বিমত থাকতে পারে, ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ সেগুলোকে বলে যাবো। এবং আমরা বলেছি, সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সেই নাই, আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন। লাস্ট যতটুকু শুনেছি আমরা, এটা একটা সমাধান হতে যাচ্ছে। সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তারাও আহ্বান জানিয়েছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয়, তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে বিষয়টা ইতিমধ্যেই কোর্টে এটা রায়টা মানে আপনার রিট হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম খায়রুল হকের মতো ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে, এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালাম।